সুপ্রিম কোর্টে খারিজ হয়ে গেল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আর্জি। বিচারপতি বদলের দাবি থেকে মিডিয়া কভারেজে যে আপত্তি ছিল সেই আপত্তি খারিজ করে দিল সুপ্রিম কোর্ট। জালে মাস্টার মাইন্ড, সংসদে তাণ্ডব নিয়ে তুঙ্গে তরজা, দিল্লি থেকে সেই তরজা বঙ্গেও, কারণ রয়েছে বং কানেকশন। এই সমস্ত কিছু বিষয় নিয়ে আমরা আলোচনায় আসবো। স্টুডিওতে আমাদের সঙ্গে অতিথিরা রয়েছেন, কিন্তু আলোচনায় যে বিষয়গুলো নিয়ে আলোচনা করব একের পর এক রাখবো আপনাদের সামনে। ধোপে টিকলো না সওয়াল, সুপ্রিম কোর্টে খারিজ হয়ে গেল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আর্জি। বিচারপতি অমৃতা সিনহার বেঞ্চ বদলের যে আর্জি জানিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেই আর্জি খারিজ করে দিল সুপ্রিম কোর্ট। বিচারপতি সিনহার পর্যবেক্ষণে প্রেক্ষিতে খবর সম্প্রচারে নিষেধাজ্ঞার যে আর্জি করেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আইনজীবী, সেটাও খারিজ হয়ে যায়। আর এর পরের বিষয় আপনাদের সামনে রেখেছি। আত্মসমর্পণের পর সংসদে তাণ্ডবের মাস্টারমাইন্ড ললিত ঝা গ্রেফতার হলো। গাফিলতি মেনেও বিরোধীদের বিরুদ্ধে রাজনীতির অভিযোগ অমিত শাহ। যার পাশ নিয়ে সংসদে সেই বিজেপি নেতাকে কেন ছাড় দেওয়া হচ্ছে প্রশ্ন তুলছে বিরোধীরা। প্রশ্ন তুলেছেন কুণাল ঘোষ। তাপসের সঙ্গে ললিতের ছবি পোস্ট করে পাল্টা আক্রমণে বিজেপি। শুভেন্দু অধিকারী যে প্রশ্ন তুলেছেন সে বিষয়ে রাখলাম আপনাদের সামনে। একের পর এক বিষয় নিয়ে আমরা আলোচনা করব। সুপ্রিম কোর্টে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আবেদন আজ খারিজ হয়ে গেল। সর্বোচ্চ আদালত অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আবেদনে সাড়া দিল না। এই বিষয় নিয়ে আমরা কথা বলবো। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি বিজেন্দ্র সিংহ। বিজেন্দ্র, যে আপত্তির জায়গাটা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আইনজীবী আজ আদালতে পেশ করে, সুপ্রিম কোর্ট খারিজ করতে গিয়ে ঠিক কি বলে জানাও আমাদের। প্রথমেই যে আবেদনটা ছিল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের, তার আইনজীবী গোপাল শঙ্কর নারায়ণ প্রথমেই বলেন কিছু 12 তারিখ কলকাতা হাইকোর্টের সিঙ্গেল জাজ কিছু মন্তব্য করেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিয়ে, যিনি সিইও লিফট এন্ড বাউন্ড কোম্পানির, এবং সেখানে তিনি যে নথিগুলো দিয়েছেন সেটা নিয়ে তিনি কিছু অবজারভেশন গুলো করেছেন, সেটাতে আপত্তি করা হয় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আইনজীবীদের তরফ থেকে, এবং মিডিয়াতে যে রিপোর্টিং করা হয়েছে সেটা নিয়ে তারা প্রশ্ন তোলেন। তার সঙ্গে সঙ্গে বিরোধী দলের নেতারা এটাকে টুইট করেছেন সেই মন্তব্যগুলোকে, সেটা নিয়ে তারা প্রশ্ন করেন। সুপ্রিম কোর্টের কাছে তাদের দুটো অনুরোধ ছিল মেনলি। এক ছিল কি জজকে ট্রান্সফার করে একটা অন্য জাজের কাছে পাঠানো হোক, কারণ কি এটা গোপাল শঙ্কর নারায়ণ বলেন কি আই এম আস্কিং ফর দ্য ট্রান্সফার টু এনি আদার জাজ, মানে অন্য কোনো এই অমৃতা সিনহা থেকে সরিয়ে অন্য জাজের কাছে এটাকে পাঠানো হোক, এই আবেদন ছিল। দ্বিতীয় আবেদন ছিল কি মিডিয়াতে যে ছাপা হচ্ছে খবরগুলি, অবজারভেশন গুলো, সেটাতে কোনো একটা নিষেধাজ্ঞা দিই। দুটোতেই আজকে গ্রহণযোগ্য হয়নি সুপ্রিম কোর্টের কাছে তার আবেদন, এবং সেটা ডিসপোজ অফ হয়ে গেছে, খারিজ হয়ে গেছে আবেদন। এবং তার সঙ্গে সঙ্গে এর আগেও সুপ্রিম কোর্ট যে এইচএসি এর রায় দিয়েছিল 8 ডিসেম্বর, সুপ্রিম কোর্ট আজকে তারও একটা কথা বলে, এবং তার সঙ্গে সঙ্গে সুপ্রিম কোর্ট আজকে বলেছে এরপরে যদি কোনো আবেদন থাকে এরকম, সেক্ষেত্রে যেন অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রথমে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে যান এবং তারপরে সুপ্রিম কোর্টে আসেন। কেন কি 12 তারিখের অবজারভেশন ছিল, 13 বা 14 তারিখ কেস ফাইল হয়েছে, আজকে হিয়ারিং এ উঠে গেছিল, যেহেতু একটা মিসিলেনিয়াস অ্যাপ্লিকেশন ফাইল করেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এইভাবে আজকে সুপ্রিম কোর্ট তার যে পিটিশন ছিল সেটাকে ডিসমিস করেছে। বিজেন্দ্র, এবং এটাও স্পষ্ট করে দেয় সুপ্রিম কোর্ট যে যা নির্দেশ আছে সেগুলো সমস্ত পক্ষই মানতে বাধ্য। কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আইনজীবী তিনি কি বলেছেন এই সুপ্রিম কোর্টের খারিজ প্রসঙ্গে? কোর্ট তদন্তে নজরদারি করতে পারে, কিন্তু কিভাবে তদন্ত, এজেন্সিকে তা বলতে পারে না। তদন্ত নিয়ে সেই কাজই করছিলেন বিচারপতি অমৃতা সিনহা। অর্ডারে না থাকলেও বক্তব্য দ্রুত ছড়িয়ে পড়ায় মানহানি হচ্ছিল অভিষেক বন্দ্যোপাধ্যায়। মামলা চলাকালীন পর্যবেক্ষণ লেখা হচ্ছে না অর্ডারে, বিষয়টি গুরুত্ব দিয়ে খতিয়ে দেখছে সুপ্রিম কোর্ট, প্রয়োজনীয় নির্দেশ দিয়েছে। আবেদন খারিজের কোনো ব্যাপার নেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আইনজীবী এমনটাই দাবি করছেন। এজলাস বদলের আবেদন থাকলেও তা আদালতে তোলা হয়নি। সুপ্রিম কোর্টের নির্দেশ নিয়ে এমনই দাবি করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আইনজীবী। এবার আপনাদের সামনে রাখবো, এই নিয়ে শুরু হয়ে গিয়েছে রাজনৈতিক তরজা। তৃণমূলের কি বক্তব্য, পাল্টা কি বক্তব্য বিজেপির, পরপর দেখুন। আমাদের বক্তব্য তদন্তের মতো চলবে, বিচার প্রক্রিয়ার মতো চলবে, বিচারপতিরা তাদের মতো নিশ্চয়ই বিচার করবেন। কিন্তু কিছু ক্ষেত্রে কোনো বিচারপতি তার উইশ লিস্টটা বাইরে চলে আসছে, এমন কিছু বিচ্ছিন্ন উদ্দেশ্য প্রণোদিত মন্তব্য করছেন যেগুলি বিরোধী দলগুলোকে উৎসাহিত করছে, তাদের প্রচারের কাজে লাগছে, এবং এগুলো কোনো স্বাভাবিক মন্তব্য হচ্ছে না। তো সেই জায়গাটায় সুপ্রিম কোর্ট নিষেধাজ্ঞা জারি করেছেন যে স্ট্রে অবজারভেশনস, এমন কোনো বিচ্ছিন্ন কোনো মন্তব্য করা যাবে না, এমন বিচ্ছিন্ন পর্যবেক্ষণ দেওয়া যাবে না। ফলে মামলার বিচার মামলার মতো করেই হবে। হাইকোর্ট কি হবে আজকে সুপ্রিম কোর্ট বলে দিয়েছে।
বলছে মামার বাড়ির আবদার অমৃতা সিনহার বেঞ্চে তার মামলা করা যাবে না। তিনি ভেবেছেন যে সুপ্রিম কোর্টটাও পিসি চালায়। সুপ্রিম কোর্ট একেবারে গালে কষে ছাপ্পড় লাগিয়ে বলেছে ভাগ এখান থেকে, ভাগ এখান থেকে, যাও ওখানে যাও। কিছুক্ষণ আগে আপনাদের সামনে রেখেছিলাম অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আইনজীবী তিনি কি দাবি করছেন সে বিষয়ে আপনাদেরকে আরো স্পষ্ট করব এবং কোন মামলার পরিপ্রেক্ষিতে আজকে সুপ্রিম কোর্টের এই নির্দেশ সে বিষয় নিয়ে জানবো। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সৌভিক মজুমদার। সৌভিক, দেখো, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আইনজীবীদের বক্তব্য, তারা মূলত সুপ্রিম কোর্টের কাছে 3টি আবেদন রেখেছিলেন। প্রথমত তারা বলেছিলেন যে বিচারপতি অমৃতা সিনহা বা কলকাতা হাইকোর্ট তারা এই ধরনের মামলার ক্ষেত্রে নজরদারি বা মনিটরিং করতে পারেন, কিন্তু তার মানে এটা নয় যে কিভাবে তদন্ত করতে হবে সে বিষয়ে তারা সিবিআইকে বা ইডিকে নির্দেশ দিতে পারেন। অর্থাৎ বিচারপতি অমৃতা সিনহা যেভাবে সিবিআই বা ইডির আধিকারিকদের বলছেন যে আজকে এটা করতে হবে, কালকে ওটা করতে হবে, আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ডেকে পাঠাতে হবে, কালকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সম্পত্তির খতিয়ান চাইতে হবে, এই মর্মে কোনো ধরনের ভূমিকা বিচারপতি অমৃতা সিনহা বা কোনো আদালত গ্রহণ করতে পারে না, এই আবেদন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আইনজীবীদের তরফ থেকে করা হয়েছিল। দ্বিতীয়ত, বিচারপতি অমৃতা সিনহা তার এই মামলা চলাকালীন তার পর্যবেক্ষণে যে বক্তব্য পেশ করছেন সেই বক্তব্যগুলোর কোনো রকম প্রতিফলন বা উল্লেখ নির্দেশনামায় থাকছে না। এবং 3, বিচারপতি অমৃতা সিনহা এই মামলার সময় লাইভ স্ট্রিমিং এ যে বক্তব্য পেশ করছেন মুহূর্তের মধ্যে সেই বক্তব্য ফাইনাল হয়ে যাচ্ছে, যা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ক্ষেত্রে অত্যন্ত মানহানিজনক বা অসম্মানজনক বলে তিনি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আইনজীবীরা সুপ্রিম কোর্টে বলছেন। এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আইনজীবীদের বক্তব্য হলো এবং গোটা বিষয়টা সুপ্রিম কোর্টের মহামান্য বিচারপতিরা খতিয়ে দেখেছেন এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যাতে এই ধরনের কোনো রকম অস্বস্তিকর পরিস্থিতির মুখোমুখি না হতে হয় তার জন্য প্রয়োজনীয় নির্দেশ সুপ্রিম কোর্টের তরফে দেওয়া হয়েছে। পাপিয়া, ধন্যবাদ তোমাকে সৌভিক। আমরা এই বিষয় নিয়ে আলোচনা করবো। আমি বৈশ্বনাথদার কাছে আসবো। বৈশ্বনাথদা, কেন আপনারা বলছেন যে প্রয়োজনীয় নির্দেশ দিয়েছে, আবেদন খারিজের কোনো ব্যাপার নেই, সুপ্রিম কোর্ট প্রয়োজনীয় নির্দেশ দিয়েছে, বিষয়টি গুরুত্ব দিয়ে খতিয়ে দেখছে সুপ্রিম কোর্ট? একদমই ঠিক, সুপ্রিম কোর্ট তো খতিয়ে দেখছে, কারণ সুপ্রিম কোর্ট পরিষ্কার এখানে বলছে যে উই উইশ টু ক্ল্যারিফাই দ্যাট দ্য পার্টিজ আর বাউন্ড বাই দ্য অর্ডার passed by the court। এবং তার আগে কোর্ট আরও একবার স্পষ্ট করে বলেছে যে কোর্ট অবজারভেশন ভার্বাল অর হোয়াট ইট ইজ উই ডোন্ট গো ইনটু ইট। অর্থাৎ রায়টাই গুরুত্বপূর্ণ, অন্য কোনো বিষয় নয়। সেটা আদালতের যে পর্যবেক্ষণ সেটাই গুরুত্বপূর্ণ, সেটা মৌখিকভাবে হলো না অন্য কোনোভাবে হলো সেটা গুরুত্বপূর্ণ নয়। বিষয়টা হলো যে আপনি বিচারপতিদের প্রতি তো বিচার বিভাগকে আমরা সম্মান করি, বিচারপতিদের বিরুদ্ধে তো আমরা এখানে কথা বলতে পারি না, কিন্তু বিচারপতির প্রতিটা মন্তব্য সেটা যদি বিরোধী দলের হাতিয়ার হয় রাজনৈতিকভাবে, তাহলে তো বিচারপতিরা সেটাও নিশ্চয়ই নিশ্চিতভাবে সংযত বা সেইভাবে বলা উচিত। এখন লাইভ স্ট্রিমিং হয়ে গেছে, সবাই সব কিছু দেখতে পায়, ভিডিওটা দেখানো হয়, সেখানে দাঁড়িয়ে যদি কোনো বিচারপতি কোনো মানে এমন বক্তব্য রাখেন যেটা পলিটিক্যাল পার্টি সেটাকে ক্যাশ করে বিরুদ্ধে প্রচারের একটা হাতিয়ার করে, সেক্ষেত্রে মানহানি হয়, তাহলে তো আমাদের তো উচ্চ আদালতে গিয়ে তার অ্যাপিল চালাতেই হবে। আর আপনি জানেন যে কেউ মন্তব্য কিন্তু অর্ডার শিটে লেখা থাকে না, সুতরাং একটা অর্ডার মন্তব্য উনি করলেন সেটা সবাই দেখলো, অথচ আমরা অ্যাপিলে যেতে পারলাম না। তো এইটা যদি চলতে থাকে তাহলে তো এটাই বুঝতে হবে যে বিচার বিভাগকে আমরা যে সম্মান করি সেই বিচার বিভাগের সম্মান বজায় রাখতে হবে এবং বিচার বিভাগ এমন কোনো জায়গায় অংশীদার হবে না যেটা বিরোধী দল যারা এই রাজ্যে রয়েছে। আমি তো বলতে পারি এখন জয় সাহের সম্পত্তি 80,000 গুণ বেড়ে গেছে। এই একের পর এক বিজেপি নেতাদের সম্পত্তি আপনি দেখুন না, এই 1 লাফে বেড়ে গেছে। রামেশ্বর তেলি সম্পর্ক 2023 সাল থেকে আজকে 240 কোটি টাকা হয়ে গেছে। জ্যোতিরেন্দ্র সিন্ধিয়ার 33 কোটি টাকা থেকে 1032 কোটি টাকা হয়ে গেছে। সৌমিত্র ঘা তার সম্পত্তি 623% বেড়ে গেছে। তো এই জিনিসগুলো যখন হচ্ছে তখন তো বিচারপতি এমন এমন কথা বলছেন, সেটা আমাদের কাছে মনে হচ্ছে যে এটা উচ্চ আদালতে যাওয়া উচিত। উচ্চ আদালত নিশ্চিতভাবে বলেছে এটাকে তারা খতিয়ে দেখবে, তারা পর্যবেক্ষণে তারা দেখবে যে কোনটা কি হচ্ছে। একদম, আপনি একের পর এক উদাহরণ তুলে ধরলেন, অবশ্যই আপনার বলার সপক্ষে তো আপনি উদাহরণ আনবেনই, কিন্তু প্রশ্ন হচ্ছে মাননীয় বিচারপতি অমৃতা সিনহা 12 তারিখ সেটাও এই বিষয় নিয়েই বলেছেন যে যেভাবে আয়ের সম্পত্তির খতিয়ান তুলে ধরা হচ্ছে সেখানে তো উৎসটা নিয়েও প্রশ্ন উঠছে। মাননীয় বিচারপতি কিন্তু এই কথাও বলেছেন। আমি অঙ্কনের কাছে আসবো, এবং সেখানে সিবিআই বলেছিল গত মঙ্গলবার যে এসএসসি দুর্নীতি যদি নদী হয় তাহলে প্রাথমিকের দুর্নীতি হলো মহাসাগর।
দেখুন, আমরা মামার বাড়ির আবদারের কথা শুনেছিলাম, এখন এই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে আবদার আমরা দেখছি, এ তো দেখে মনে হচ্ছে পিসির বাড়ির আবদার, মানে পিসির হাত ধরে রাজনীতি করতে এসেছেন। ফলে এখন যা মনে করেছেন যে পশ্চিমবঙ্গ পুলিশ সে তদন্ত করবে, বিচার ব্যবস্থাকেও মনে করেছেন সেই বিচার ব্যবস্থাও তার পিসিমণিই চালাচ্ছে, ফলে যা খুশি তাই করা যায়। আসলে উদ্দেশ্য খুব স্পষ্ট, তদন্তে দীর্ঘসূত্রিতা আনতে হবে, তদন্তকে প্রভাবিত করতে হবে, তদন্তকে বিলম্বিত করতে হবে। তার জন্য কি দরকার? তার জন্য আমার জাজমেন্ট পছন্দ হচ্ছে না, আপনি যেতে পারছেন। জাজ ভার্বালি কেন বলছে, তার জন্য আপনি এজলাস বদলের দাবি করছেন। কেন মিডিয়া ট্রায়াল হচ্ছে, তার জন্য আপনি আবার যাচ্ছেন। অর্থাৎ যেভাবে হোক তদন্ত থেকে আমাকে নিজেকে বাঁচতে হবে, এসকেপ করতে হবে। আমি বলছি যে এতগুলো কথা বৈশানরদা বললেন, উনি দীর্ঘদিনের আইনজীবীও বটে। ভারতবর্ষে কেন গোটা পৃথিবীতে সংবিধান, দেশের আইন ব্যবস্থা, দেশের বিচার ব্যবস্থা, হাইকোর্ট, সুপ্রিম কোর্ট ইত্যাদির ভার্ডিক্ট নিয়ে রাজনীতি হবে না? যে কোথা নিয়ে আমরা কোনটা নিয়ে কথা বলবো, কি নিয়ে কথা হবে, উনি বলছেন ভার্ডিক্ট নিয়ে কেন রাজনীতি হবে? বিচারপতিদের অবজারভেশন নিয়ে কেন রাজনীতি হবে? এত পাহাড় প্রমাণ দুর্নীতি করবেন, বিচারপতির কথা নিয়ে, বিচারপতির রায় নিয়ে আমরা কোনো রাজনীতি করতে পারবো না। কার কথা নিয়ে করব? অভিষেক বন্দ্যোপাধ্যায় ওই সিজিও কমপ্লেক্সের সামনে দাঁড়িয়ে বলবেন যে এর বিরুদ্ধে মামলা হওয়া উচিত, ওর বিরুদ্ধে তদন্ত হওয়া উচিত, তদন্ত ওর থেকে শুরু করা উচিত, সেগুলো যুক্তিযুক্ত। আর যদি এখানে বিচারপতি কিছু বলেন সেটাই অন্যায়। মানে বিচারপতি যখনই ওনার বিরুদ্ধে বলছেন, এক সেকেন্ড অঙ্কন প্লিজ, এবার বৈশানরদা একটু রিঅ্যাকশন দেব। বিচারপতি কি পার্টিম্যান? বিচারপতিকে বলছেন যে ঢাকবাজ শুদ্ধ বিসর্জন দিয়ে দেবো। বিচারপতি যে বিষয় বিচারপতি যে সাবজেক্ট নিয়ে বিচার করছেন সেই সাবজেক্ট নিয়ে তিনি টিভিতে ইন্টারভিউ দিচ্ছেন। 33 বছর ওকালতি করছি, বার কাউন্সিল অফ ওয়েস্ট বেঙ্গলের নির্বাচিত সদস্য। আমি আর একটা দৃষ্টান্ত দেখিয়ে দিই, যে বিষয় আপনি যেখানে আপনি বিচার করছেন যে সাবজেক্ট নিয়ে, সেই সাবজেক্ট নিয়ে আপনি টিভিতে বসে ইন্টারভিউ দিতে পারেন। কি দিয়েছেন? তো সংবিধানটা কোথায় বলছে? সংবিধানে না না, এখানে বৈশানরদা অঙ্কনের প্রশ্নটা ছিল অভিষেক বন্দ্যোপাধ্যায় বারবার গেছেন, ইডি যখন ডেকেছেন তখন গেছেন এবং নিজের তথ্য নিয়ে তিনি বলেছেন এবং বারবারই একই কথা বলেছেন যে কোথাও যদি এতটুকু দুর্নীতির থেকে থাকে, এক জায়গার 1 পয়সারও দুর্নীতি নেই, যদি কোথাও থেকে থাকে তিনি অবশ্যই সেই বিষয়ে কথা বলবেন। প্রশ্নটা সেখানে নয়, প্রশ্নটা বিরোধীরা এই জায়গা থেকে তুলছে যে সমস্ত প্রচারের আলোটুকু তিনি কেড়ে নিতে পারেন, অথচ যখন বিরোধীরা কোনো প্রশ্ন বলবেন বা কোর্ট কোনো মন্তব্য করবেন তখনই যত আপত্তি তৃণমূলের হয়। কেন বিচারপতিরা এমন কোনো মন্তব্য করতে পারেন কিনা সেটা একটা প্রশ্ন চিহ্ন। কে প্রশ্ন তুলবে? আমরা নাগরিক হিসেবে আমাদের অধিকার আছে। না, নাগরিক হিসেবে নয়, আপনারা আপনার কোন অধিকার রয়েছে? কোন আজকে বলেছেন যে মন্তব্যটা আপনি যদি ফেভারিজম করেন, আপনি এখানে এতগুলো কথা বললেন, এতজন সাংসদের নাম বললেন, আমাদের সাংসদের নাম বললেন, তো যে সাংসদদের সম্পত্তি বৃদ্ধি হয়েছে, তাহলে আপনি তার বিষয়ে মামলা করবেন। আমরা তো প্রকাশ্যে বলছি, তাহলে মিডিয়া ট্রায়াল হয়, আমরা সেটাকে স্বাগত জানাচ্ছি। মিডিয়ায় আলোচনা হবে না। জয়ন্তার কাছে আসবো। জয়ন্তদা, আজকে সুপ্রিম কোর্টে অমৃতা সিনহার মন্তব্য এসছে এবং আমি শুধু 12 তারিখের একটা বিষয় উল্লেখ করতে চাইবো। মাননীয় বিচারপতি অমৃতা সিনহা একেবারে টাইমলাইন উল্লেখ করেছিলেন যে আপনাদের নথি থেকে দেখা যাচ্ছে বিপুল সম্পত্তির বেশিরভাগই 2014 সালের পরে এবং এই অল্প সময়ের মধ্যেই বিপুল সম্পত্তি, আর এই সময়ের মধ্যেই নিয়োগ দুর্নীতি হয়েছে। দেখুন, পরিষ্কার কথা, 2014 সালের পরে 2014 সালেই অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রথম সাংসদ হন এবং কার্যত তৃণমূলের দ্বিতীয় সর্বময় নেতৃত্ব হিসেবে তিনি উঠে আসেন। ঘটনা এটাই যে এই দুর্নীতি উন্মোচিত না হলে, দুর্নীতি নিয়ে মামলা সাধারণ মানুষ করেছেন, দুর্নীতি মামলা কোনো রাজনৈতিক দল করেনি। যারা বঞ্চিত চাকরি প্রার্থী তারা এই নিয়োগ দুর্নীতি নিয়ে মামলা করেছেন। সেই মামলার পরিপ্রেক্ষিতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম তুলেছেন তার এক মাননীয় বিচারপতি, আপনি বলবেন মাননীয় বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের যখন ইন্টারভিউ একেবারে সাক্ষাৎকার দেখানো হয় তা নিয়ে প্রশ্ন উঠেছিল, কিন্তু কখনোই কোনোভাবেই সেটা টিভিতে প্রচার করা যাবে না, সম্প্রচারে নিষেধাজ্ঞা কোনোভাবেই কিন্তু হাইকোর্ট করেনি। করার কথা নয়। দ্বিতীয় যে জায়গাটাতে আমি নৈতিকতাটা বলেছি, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আর্জি আজ খারিজ হয়ে গেল সুপ্রিম কোর্টে। এই প্রসঙ্গে সিপিএম এর কেন্দ্রীয় কমিটির সদস্য সুজন চক্রবর্তী কি বলেছেন দেখুন। অভিষেক ব্যানার্জি যে কোনো মামলা টামলা কোনো কিছু হলেই রক্ষা কবচের জন্য চেষ্টা করেন, তদন্ত যাতে না হয় রক্ষা কবচ। কেউ কিছু বললে তার উল্টো একটা কোথাও না কোথাও রক্ষা কবচ পেতে চান, এবং যখন
কোর্টের রক্ষা কবচ পান না, তখন দিল্লিওয়ালাদের মোদি শাহর রক্ষা কবচ দিয়ে চলতে পছন্দ করেন। আসলে সুপ্রিম কোর্ট খারিজ করলেও দিল্লির সরকারের সাহায্যে, সৌজন্যে, সহযোগিতায় উনি তৃণমূলের নেতা হিসেবে সমস্ত যা যা করা করে যাচ্ছেন। বিজেপির প্রশ্রয় আছে। সংসদে তাণ্ডবের ঘটনায় নিরাপত্তায় খামতির অভিযোগে 2 কক্ষ যখন উত্তাল, তখন তার 1500 কিলোমিটার দূরে উত্তেজনার আঁচে সমানভাবে পুড়ছে এই বঙ্গ, এই রাজ্য। কারণ যোগ উঠেছে বং কানেকশন। 7 দিনের পুলিশ হেফাজতে সংসদে তাণ্ডবের মাস্টারমাইন্ড ললিত ঝা। ললিত ঝাকে 15 দিনের জন্য হেফাজতে চায় দিল্লি পুলিশ। তবে আদালত 7 দিনের পুলিশ হেফাজতে নির্দেশ দেন। সংসদ কাণ্ডের মাস্টারমাইন্ড ছিলেন ললিত ঝা, এমনটাই জানিয়েছে দিল্লি পুলিশ। সংসদে তাণ্ডবের মাস্টারমাইন্ডের আস্তানা কোথায়? বাগুইহাটিতে। তিনটে আস্তানার খোঁজ পাওয়া গেছে। খবর এই ভাইয়ের বিষয়ে দেখছি, তার আগে পর্যন্ত কিছুই জানতাম না। ললিত ঝার ভাই এবিপি আনন্দে এমনই এক্সক্লুসিভ প্রতিক্রিয়া দিয়েছেন, দেখুন। গ্রেফতার হওয়া ললিত ঝার পরিবারের সদস্য তার দাদা शंभू झा এই মুহূর্তে আমাদের সাথে রয়েছেন। शंभू जी नमस्कार। ललित झा आपका कौन? मेरा भाई होता है, छोटा भाई है। बोलना चाहेंगे ये हमले के मामले में आपका भाई मास्टरमाइंड है, ये उसका जो रोल सामने आ रहा है उसका इन्वॉल्वमेंट क्या है? देखिए इन्वॉल्व वाली ये कि हम लोग का नज़र में बहुत अच्छा लड़का है, और जहाँ रहता था वहाँ का अगल बगल का भी आदमी की सुन के बहुत ये लग रहा है कि लड़का ऐसा था नहीं। ये अचानक ऐसे कैसे गया और क्यों गया और किसका कहने पे गया, कौन इसका दिमाग को हैंग किया है, ये तो ललित खुद बताएगा। क्या था? ये टीचर था। ये घर में जाके भी कोचिंग करवाते थे बच्चे लोग को, और जंगराम बोल के एक कोई स्कूल है, यहाँ पे आपका ये अपना 2 घंटा 3 घंटा यहाँ पढ़ाई करवाते थे। दिल्ली इसके पहले भी गया था कभी? हम लोग को पता नहीं। 10 दिसंबर को जाएगा, इसके बारे में आपको पता था? नहीं, वो कुछ नहीं पता था। मम्मी पापा भी जानते थे ये सब कुछ? वो मम्मी पापा से हम यहाँ रहते भी नहीं थे। मम्मी पापा मेरा भाई अलग रहता था, हम अपना परिवार और बच्चा के साथ अलग रहते थे। कोई संगठन, कोई पॉलिटिकल कनेक्शन था उसका? कोई पॉलिटिकल पार्टी करता था? कुछ नहीं था। वीडियो जो वायरल हुआ है उसने एक यहाँ के एक लड़के को भेजा था, आपको कोई कांटेक्ट किया इस घटना के? नहीं, कोई कांटेक्ट नहीं किया। आपने ये सुना कब? ये सुना कि हमको कोई मेरा एक दोस्त था जो आपका रहता है, मेरा गांव से ही है, ये क्या कि मतलब काम ऑफिस लाइन में काम करता है, वही हमको फ़ोन किया पहला बार कि ऐसा ऐसा खबर हमको आया है ललित का बारे में, जो संसद पे कोई ऐसा ऐसा हुआ है। फिर हम बोला ठीक है, तो फिर हम लाइव देखें, तो फिर न्यूज़ में देखें कि हाँ ऐसा ऐसा घटना हो, तब हमको पता चला। पुलिस आके इंटरोगेट किया? हाँ, कल किए। ये एड्रेस लिए, क्या इसका बायोडाटा था, क्या करते थे, कहाँ रहते थे, क्या काम करते थे, ये सब पूछताछ किए। उसका पढ़ाई लिखाई कितना दूर तक था? ग्रेजुएट थे, ग्रेजुएट किए थे। क्यों, कौन से सब्जेक्ट पे? साइंस रखे थे। साइंस का स्टूडेंट? हाँ हाँ। ये बड़ा बाजार में किए थे, बड़े बाजार से, इसका बंगाल से ही पढ़ाई किया हुआ है, बचपन से ही यहाँ पे रहते थे। वारदात उन्होंने घटाया है, इसके बारे में कोई आपको कोई जानकारी पहले था? कुछ नहीं था, कोई पढ़ाई कोई जानकारी भी नहीं था, और कोई ऐसा बातचीत भी होता तो अच्छा ही बातचीत होता था कि हम ट्यूशन जा रहे हैं, कोचिंग में हैं, खाना खा रहे हैं, वही बात होता था। दिल्ली पे गया कोई आपको कोई जानकारी नहीं था। आप लोग अभी बहुत परेशान हैं हम लोग। এই মুহূর্তে শম্ভু ঝা, যিনি কিনা দাদা ললিত ঝার, যথেষ্ট তিনি কিন্তু এই মুহূর্তে হয়রানির মধ্যে রয়েছেন। ললিত ঝা ইতিমধ্যে গ্রেফতার হয়েছে, কিন্তু পরিবার এখনও কিন্তু অন্ধকারে যে কি করে ললিত ঝা, যিনি সায়েন্সে গ্র্যাজুয়েট, এরকম একজন স্টুডেন্ট, এরকম একজন মেধাবী স্টুডেন্ট যে কিনা গৃহশিক্ষকতা করতো, সে এইরকম একটি হামলার ঘটনার মাস্টারমাইন্ড কী করে হয়ে গেল, নেপথ্যে কারা রয়েছে, এই ব্যাপারে কিন্তু অন্ধকার পরিবারও। ক্যামেরা প্রীতম চক্রবর্তীর সঙ্গে সুকান্ত মুখোপাধ্যায়, এবিপি আনন্দ, কলকাতা। আর ঠিক এই জায়গাটাতেই প্রশ্ন, যেমনটা জানা যাচ্ছে প্ল্যান এ প্ল্যান বি রীতিমতো রেইকি করে পরিকল্পনা, অথচ পুলিশের কাছে কোনো রকম কোনো খবর ছিল না। আমি চন্দনদার কাছে আসবো। চন্দনদা, তৃণমূল প্রশ্ন তুলছে, অমিত শাহের অপসারণ দাবিতে সরব হয়েছে তারা, আপনারা স্বরাষ্ট্রমন্ত্রীর বিবৃতি চাইছেন, কিন্তু স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তো বলছেন যে এটা অত্যন্ত গুরুতর বিষয় এবং বিরোধীরা এটা নিয়ে রাজনীতি করছে। 1 টাকা ফেলতি হয়েছে, ঠিক আছে, কিন্তু বিরোধীরা রাজনীতি করছে। পাপিয়া, একটা কথা তোমাকে বুঝতে হবে, একটু আগে যে কনটেক্সটে আমরা আলোচনা করছিলাম সেটা ছিল সুপ্রিম কোর্টের একটা নির্দেশ, এবং সেটা খারিজ হচ্ছে, মানছে কি মানছে না, এই প্রসঙ্গটা তো অবশ্যই আছে। কিন্তু বিভৎসতম যে ঘটনাটা এই 13 তারিখে ঘটলো, সেই ঘটনাটা একটা রিফ্লেকশন আছে একই দিনে 13ই ডিসেম্বর 2001
তখনও এনডিএ সরকারই ছিল বাজপেয়ীজির নেতৃত্বে, তখন 9 জন মারা গেছিল, কিন্তু অ্যাটাকটা ছিল এক্সটার্নাল, আমরা সকলেই জানি। পার্লামেন্টের ভিতরে ঢুকতে চেয়েছিল এরকম উগ্রবাদীরা, তারা পার্লামেন্ট গার্ডের দ্বারা প্রতিহত হয়েছিল, সেখানে দুপক্ষ মিলে মারা গেছিল 9 জন, তার পরবর্তী সময় আরও 2 জন বেড়ে 11 জন। আমি একটা কনটেক্সটে বলি, এবার কিন্তু পার্লামেন্টে ঢুকে পড়ল। তুমি যদি এই প্রসঙ্গটাতে রাখো, বাইরে থেকে না, পার্লামেন্টের মধ্যে, এবং যেখানে মাননীয় রাহুল গান্ধী এবং আমাদের প্রতিরক্ষা মন্ত্রীর মতো মানুষ, প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং এর মতো মানুষরা, যেখানে পার্লামেন্ট ফুল ইন দ্য সেশন, এইরকম একটি জায়গায় পৃথিবীর কোনো একটি ঘটনা ঘটেছে কোথাও? আমি বলছি সোমালিয়া, ঘানা, কঙ্গো, কোনো পার্লামেন্ট এরকম ঘটনা ঘটেছে যেখানে দেশটাই একেবারে আড়াআড়িভাবে মিলিটারিদের দ্বারা প্রশাসিত? আমি যার জন্য এই প্রসঙ্গটা তোমাকে বলি, আমি পরশুদিন রাতে, অর্থাৎ 13 তারিখ রাতেই আমি দেখছিলাম মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী আলোচনা করছেন একটি টেলিভিশন, এবং উনি আজও পর্যন্ত বিবৃতি দিতে পারেননি পার্লামেন্টে ঘটনাক্রমে, আর বলছেন রাজনীতি। সেদিনও উনি এই প্রসঙ্গটা বলেছে যে কোনটা অ্যাকাউন্টেবিলিটি বেশি, পার্লামেন্টের মধ্যে উনি বিবৃতি দেবেন যেখানে পার্লামেন্ট মেম্বাররা অ্যাটাক হয়ে যাচ্ছে দলমত নির্বিশেষে, যেখানে পার্লামেন্ট এইভাবে, যেটা নতুন পার্লামেন্ট বিশেষভাবে, এবং সেখানে তোমাকে দেখতে হবে নতুন সংসদ ভবনে বহু সিকিউরিটি ল্যাপসের কোয়েশ্চেন আছে, 4 টায়ার সিকিউরিটি, সেই 4 টায়ার সিকিউরিটি এখানে ল্যাপস হয়ে গেছে। এইরকম একটি জায়গায় দাঁড়িয়ে আমরা স্বরাষ্ট্রমন্ত্রীর বিবৃতি যদি আশা করতে না পারি পার্লামেন্টে দাঁড়িয়ে, বলবো পালিয়ে যাচ্ছেন, ভয় পেয়েছেন। এবং এটা ঘটনা, আবারও বলি, পার্লামেন্টের মধ্যে দাঁড়িয়ে কিন্তু অ্যাটাকটা হয়েছে, আর বলা যাবে না যে পার্লামেন্টের অ্যাটাককে আমরা সিকিউরিটি ফোর্স দিয়ে কাছে এই জায়গাটাইতে আসবো। দুর্ভেদ্য বলে দাবি করা সংসদে নিরাপত্তা এতটা ঢিলেঢালা, তৃণমূল এখানেই প্রশ্ন তুলছে যে যেখানে নিরাপত্তা নজরদারিতে 301 জনের থাকার কথা, সেখানে ছিল 176 জন সেদিন নিরাপত্তারক্ষী ছিল। যেখানে বিজেপির হেভিওয়েটদের সামলাতে এত নিরাপত্তারক্ষী, সেখানে খুব স্বাভাবিকভাবেই এই নিরাপত্তারক্ষীরা থাকবেন কি করে, সংসদের নিরাপত্তা দেবেন কি করে তারা? আমার মনে হয় তৃণমূল কংগ্রেস হয়তো ভাইপোর যে একটা ভাইপোর যে আপনি কনভয় দেখবেন যে পরিমাণ পুলিশ রয়েছে, সেটা হয়তো তিনি ভুলে যান যে 1500-2000 পুলিশ নিয়ে যখন তৃণমূল কংগ্রেসের নবজোয়ার যাত্রা হয়, নকুলদানাদের এত একদম কোট আন কোট চারানা নকুলদানাদের এত নিরাপত্তা, তাহলে সংসদের নিরাপত্তা কিভাবে ঠিক হবে? না, আমি তো সেই কথাই বলছি, সেই প্রশ্নই তো এখন আমাদেরকেও করতে হচ্ছে। দেখুন, সংসদের যে নিরাপত্তায় একটা সিকিউরিটি ব্রিচ হয়েছে, যেখানে একটা ল্যাপস রয়েছে, গাফিলতি রয়েছে, এটা সকলেই প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং সংসদের বুকে দাঁড়িয়ে স্বীকারও করেছেন। আমি আমাকে বলতে দিন, আপনার সময় আরে দাদা একটু দাঁড়ান না, আচ্ছা বলছি দাঁড়ান না। এবার আপনি এখানে এই যে এত কথা বলছেন, এখানে চন্দন দা, আচ্ছা সংসদের পার্লামেন্টের কাস্টোডিয়ানকে, লোকসভার কাস্টোডিয়ান হচ্ছেন, অভিভাবক হচ্ছেন স্পিকার, সেখানে তিনি হচ্ছেন গার্জিয়ান, তিনি হচ্ছেন অভিভাবক, তিনি মন্তব্য করেছেন, সেখানে স্বরাষ্ট্রমন্ত্রী মন্তব্য করতে পারেন না। এটাই রাহুল গান্ধীর পার্টি না, এটা মমতা ব্যানার্জির সাংসদ, তাদের নিরাপত্তা নিয়ে তো প্রশ্ন হচ্ছে। এতজন ভিজিটর ছিলেন, আপনি কি ভাবছেন ওখানে শুধু বিরোধীদের সংসদ ছিল, বিজেপির সংসদ ছিলেন না, ভগবান মুর্মু ছিলেন না? আপনি কি এটা আপনি এত কথা বললেন, এটা স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব, কি লাভ হলো? স্পিকারের বলবে স্বরাষ্ট্রমন্ত্রী বিবৃতি দেন, প্রধানমন্ত্রী এখনো বিবৃতি দেননি, কেন বলবেন? প্রধানমন্ত্রী কেন পদত্যাগ করেননি? পশ্চিমবঙ্গে এতজন মানুষ খুন হলো, অপরাধ হয়েছে, কেন পদত্যাগ করেননি? কেন পদত্যাগ করেননি? আপনারা বসে, আপনারা এখানে বসে গেছেন, অমিত শাহকে রিজাইন করতে হবে, তাপস রায় কি অমিত শাহকে রিজাইন করতে হবে, এটা আপনারা কেন তদন্তের আওতায় নিয়ে আসবেন? যার সাথে তাপস রায় নিরাপত্তা নিয়ে যখন চাপানুতর তুঙ্গে, তখন ললিত ঝা, অর্থাৎ সংসদের তাণ্ডব কাণ্ডে ধৃত যে ললিত ঝা, সেই ললিত ঝার বং কানেকশন আরো জোরালো হচ্ছে। সংসদের তাণ্ডব কাণ্ডে ধৃত ললিত ঝার সঙ্গে তৃণমূল নেতাদের ছবি পোস্ট করে আক্রমণে নেমেছে বঙ্গ বিজেপি। মমতা বন্দ্যোপাধ্যায় নীরব থাকার কারণ কি, প্রশ্ন তুলে আক্রমণ বঙ্গ বিজেপির। ললিতের সঙ্গে তাপস রায়ের ছবি প্রকাশ্যে আসার পর আর নীরব থাকতে পারেন না মমতা, পোস্ট অমিত মালব্য। দেখুন, আমি দিল্লি পুলিশকে আমার কাছে থাকা সমস্ত তথ্য নথি একজন নাগরিক হিসেবে পাঠিয়েছি। তাপস রায় অত্যন্ত ঘনিষ্ঠ বরানগর উত্তর কলকাতাতে তৃণমূল যুব কংগ্রেসের একাধিক কর্মসূচিতে থাকে এবং পশ্চিমবঙ্গ রাষ্ট্র
সেন্টারে পরিণত হয়েছে এই গোলামীদের রাজত্ব। আমরা যারা নির্বাচিত প্রতিনিধিরা প্রতিনিয়ত কিন্তু আমাদের চারদিকে মানুষ থাকে এবং ছবি নিতে প্রত্যেকেই ইচ্ছুক। আপনি না বলার পরিস্থিতিতে থাকতে পারেন না, কারণ আপনি পাবলিক দ্বারা নির্বাচিত হন এবং এর মধ্যে কে সাধু অসাধু সব মানুষই আছেন। তাহলে যারা বিজেপি এমপিরা এমএলএরা রয়েছেন তাদের তো চারদিকে থাকে তাদের সিকিউরিটি গার্ড। পাবলিক এবং যিনি বিজেপি এমপি এমএলএ তার মধ্যে বিস্তার ফারাক, তো সেটা তারা অনুধাবন করবেন না, পাবলিক সঙ্গে মেশেন না। ফলে আমরা তো পাবলিকের সঙ্গে মিশি, আমাদের বহু ছবি বেরোবে, বহু ছবি এটাও বেরোবে যারা আজকে বিজেপি থেকে এমপি হয়েছেন কিংবা এমএলএ হয়েছেন, কোনো সময় তৃণমূল কংগ্রেসে ছিলেন। ছবিতে এটাও দেখা যাবে যে স্টিং অপারেশন হয়েছে, টাকা পয়সা নেওয়া হয়েছে, এটাও তো রয়েছে পাবলিক ডোমেনে। জয়ন্দা, দেখুন খুব পরিষ্কার কথা, এখানে ব্যাপারটা যেটা তাপসদা বলেছেন এটা খুব ভুল বলেন, নিজে লক্ষ্য করে দেখানো হচ্ছে। আসলে এখানে বঙ্গ বিজেপির যারা কথাবার্তা বলছেন তাদের খুব কথা বলার জায়গা নেই। এখানে তো আমরা খুব স্পষ্টভাবে বলছি যে এখানে প্রধানমন্ত্রী বা স্বরাষ্ট্রমন্ত্রীর বিবৃতিটা জরুরি কারণে রাষ্ট্রীয় নিরাপত্তার বিষয়টা এখানে যুক্ত, যেটা নিয়ে বিজেপি খুব বেশি কথা বলে। বামপন্থীরা কোথায় তাণ্ডব করবে? অঙ্কন আসবে, জয়ন্দাকে বলতে দাও। অঙ্কন প্লিজ জয়ন্দা বলে নিক, তারপর আসবো। বিজয় কুমারের নামে বিপন্ন বটে, চাকরি নেই, চাকরি নেই, বাকরি নেই, খুব বিবৃতি প্রমাণ করুন না, প্রমাণ করুন, এই তো প্রমাণ করুন, সঠিক কিছু হবে না। এরকম প্রচুর ওখানে কথা রয়েছে, আমি চ্যালেঞ্জ যাচ্ছি ওইখানে। প্রশ্ন হচ্ছে এর সঙ্গে তার ছবি রাজনৈতিক চাপানোতর, তা দিয়ে কি সংসদের নিরাপত্তার গাফিলতির ছবিটা ঢাকা যায়? সংসদে স্মোক ক্যান কাণ্ডে রাজনৈতিক চাপানোতর তুঙ্গে। আমি অঙ্কনের কাছে আসবো। অঙ্কন, তৃণমূল প্রশ্ন তুলছে জাতীয় নিরাপত্তার প্রশ্নে, জাতীয় সুরক্ষার প্রশ্নে মহুয়া মৈত্রর সাংসদ পদ যদি খারিজ হয় তাহলে প্রতাপ সিনহাকে কেন বহিষ্কার করা হবে না? সেখানেও তো সেই জাতীয় সুরক্ষার প্রশ্নটাই বড় হয়ে উঠছে। আমি আপনাকে বলছি, এটা যাকে উনি পাস অ্যালট করেছিলেন সেই ছেলেটির মানে মনোরঞ্জনের বাবা দেবরাজ গৌড়া কিন্তু খুব ক্লিয়ারলি বলেছেন যে আমার পরিচয়ের জন্য, কারণ আমার সংসদীয় এলাকার সাংসদ উনি প্রতাপ সিনহা, আমি তার কাছে গেছি, আমি তার কাছে অ্যাপ্রোচ করেছি এবং দেখুন সাংসদ যখন পাস ইস্যু করেছে তিনি দেখেছেন যে খুব ক্লিয়ারলি সুকান্ত মজুমদারও বলেছেন লঘুপাপে গুরুদণ্ড হয়ে যাবে। হ্যাঁ, কারণ তিনি যাকে দেখেছেন সাংসদ তার তো কোনো তার পরিবারের তো কোনো ক্রিমিনাল ব্যাকগ্রাউন্ড নেই। এটা কোনো যুক্তি হতে পারে? একটা লিংক শেয়ার করার জন্য তাকে বরখাস্ত করে দেওয়া হলো, বিদেশের মাটিতে লিংক শেয়ার করেছে, তদন্তের আওতায় নেওয়া হবে না? অবশ্যই রাজনৈতিক চাপানোতর তো চলতেই থাকবে, কিন্তু তদন্ত কোন পথে এগোয় আমাদের সেদিকে নজর থাকবে। এই মুহূর্তের আলোচনা এখানেই শেষ করছি। একটু পরে দেখুন 7টায় বাংলা। চোখ রাখুন এবিপি আনন্দে।